প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমি ঈশ্বরচন্দ্র শিকদার, সহকারী শিক্ষক, আন্দারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কচুরবাগের। আজকে আমি হিসাব বিজ্ঞান থেকে তোমাদের বিতর্ক দাখিলা পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, শ্রেণী দশম ব্যবসায় শিক্ষা হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞানে আমরা যে আলোচনায় আসতেছি, আলোচনাটা বিদায় দেখো। এই যে একটা চিত্র লক্ষ্য করো, চিত্রটিতে কি দেওয়া আছে, হ্যাঁ তোমরা বুঝতে পারবে চিত্রটা কি দেওয়া আছে। দেখো এই যে চক্র দেওয়া আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চক্র পাশেই এক ব্যক্তি সে লিখছে। তাহলে এই যে চক্র থেকে আমরা কি বুঝতে পারি, আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় আমরা কোন অধ্যায়ে এই চক্র পরিচালিত হয় বা কোন চক্রের মাধ্যমে আমরা কাজ করি, তোমরা বলতে পারবে? কোন অধ্যায়ের আলোচনায় বা কোন অধ্যায়ের পাঠ থেকে আমরা চক্র আকারে আমরা ধাপগুলো পেতে পারি? দেখো তাহলে এই যে কিসে, হ্যাঁ এখন কি পেলাম, কোনটি কি দেখো, সেই যে লক্ষ্য করো যে চিত্রটি দেখা যায়, এই চিত্রের মাধ্যমে আমরা এবারে এই দেখো সেই চক্র, কি চক্র আছে, এই যে লক্ষ্য করো চক্রটি ঘুরছে ঘুরছে ঘুরছে, এখন একটা ঘূর্ণায়মান চক্র। সেই চক্রের মাধ্যমে আমরা আজকের পাঠের বিষয় কি বলতে পারবে? হ্যাঁ আমাদের যে হিসাবটি আমরা যে অধ্যায়ে আলোচনা করবো সেটা আছে কি আমাদের হিসাব বিজ্ঞান। তাহলে হিসাবের চক্র তাহলে আজকের পাঠ আছে হিসাব চক্র। ধন্যবাদ সবাইকে, আমরা পাঠ বলতে পারলে, ছবির মাধ্যমে আমরা পাঠ আলোচনায় আসতে পারছি। এবারে হিসাব চক্র কি, কিসের মাধ্যমে এই চক্রের কাজ আমরা করতে পারি, আমরা লক্ষ্য করবো। দেখো তাহলে চক্রটা কি, দেখো এই যে আমরা একটু আগে আলোচনায় আসলাম হিসাব চক্রের কি কি কাজ আছে। চক্রের প্রথম ধাপ হচ্ছে কি, জাবেদা। চক্রের প্রথম ধাপ হচ্ছে জাবেদা, দ্বিতীয় ধাপ হচ্ছে খতিয়ান, তৃতীয় ধাপ হচ্ছে রেওয়ামিল, চতুর্থ ধাপ হচ্ছে হিসাব বিজ্ঞান, চূড়ান্ত হিসাব। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তোমরা আবারও লক্ষ্য করো, খাতায় লিখে নাও আজকের যে পাঠ আমরা আলোচনা করলাম, পাঠের কি হচ্ছে আজকের আলোচ্য বিষয় হিসাব চক্র। সবাই লিখছো? হ্যাঁ লিখে নাও। এই হিসাব চক্রের 4টি ধাপ আমরা লক্ষ্য করলাম। 4টি ধাপ কি কি আছে? প্রথমে আছে জাবেদা, প্রথম ধাপ হচ্ছে জাবেদা। দেখো এই দেখো প্রথম ধাপ হচ্ছে জাবেদা, দ্বিতীয় ধাপ কি হচ্ছে, খতিয়ান, তৃতীয় ধাপ কি আছে, রেওয়ামিল, তৃতীয় ধাপ হচ্ছে রেওয়ামিল, আর চতুর্থ ধাপ হচ্ছে চূড়ান্ত হিসাব। আমরা একটা কাজ করতে গেলে, একটা হিসাব করতে গেলে আমাদের যে করণীয় যে জিনিসগুলো, যে কাজগুলো, আমরা সেই কাজগুলোকে আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে যে রূপান্তর বা স্থানান্তর করা হয়, সেই মাধ্যমেই হিসাব চক্রের কাজ। যাই হোক, আমরা ব্যবসা বাণিজ্য করতে যখন যাই করাই, তখন আমরা প্রথমে আমাদের কি কাজ থাকে, আমরা
যে হিসাবটি করি সেই হিসাবটি হচ্ছে জাবেদা। আমাদের প্রথম কাজ হচ্ছে জাবেদার কাজ। আমরা যে লেনদেনগুলো তৈরি করি বা লেনদেনগুলো আমরা করি, প্রত্যেকটা লেনদেন আমাদের খাতায় নিত্য নৈমিত্তিক অর্থাৎ ডেওয়ারি আমরা খাতায় তুলে নেব, খাতায় তুলে নেব। তারপরে সেইখান থেকে আবার একই জাতীয় যেগুলো আমরা খতিয়ানে নিয়ে নিই, খতিয়ান থেকে খতিয়ানের যে ব্যালেন্স শিট যে উদ্ধৃত যেটা বলা হয় সেটা আমরা রেওয়ামিলে স্থানান্তর করব। রেওয়ামিল থেকে তার যে ফলাফল আমরা চূড়ান্ত হিসাবে মূল্যায়ন করব। এই পর্যায়ে আবার চূড়ান্ত হিসাব থেকে জাবেদায় যাবে, আবার চূড়ান্ত হিসাব থেকে জাবেদায় যাবে। দেখো আমরা এই যে চিহ্নের মাধ্যমে কি লক্ষ্য করতে পারছি, দেখো চিহ্ন থেকে আমরা লক্ষ্য করতে পারছি জাবেদা, এই যে চিহ্নটা দেখা যায়, এই জাবেদার থেকে কিনে যাবে জাবেদার যে হিসাব যে কাজ, সেই কাজ খতিয়ানে যাবে। দেখো এই যে খতিয়ানে দেওয়ার পরে তারপরে কি আসলো রেওয়ামিলের পরে কি আসতেছে চূড়ান্ত হিসাব। রেওয়ামিল আসলো, রেওয়ামিলের পরে কি আসবে, দেখো এরপরে আসছে রেওয়ামিলের যে ফলাফল এটা আসবে চূড়ান্ত হিসাব অর্থাৎ বছরের যে হিসাবটা আমরা শেষ করবো সেটা হচ্ছে চূড়ান্ত হিসাব। আর চূড়ান্ত হিসাব থেকে একবার কিসে জাবেদা, আবার সে জাবেদা প্রথমে যায়। এইভাবে আমরা যে চক্রের মাধ্যমে যে কাজগুলো করি সেটা হচ্ছে হিসাব চক্র। দেখো এর পরের ধাপে আমরা কি আসতেছি, প্রথম ধাপ হচ্ছে কি জাবেদা, চক্রের যে চিত্রটা দেখা যায়, প্রথম ধাপ হচ্ছে জাবেদা, দ্বিতীয় ধাপ হচ্ছে খতিয়ান, তৃতীয় ধাপ রেওয়ামিল, চতুর্থ ধাপ হচ্ছে চূড়ান্ত হিসাব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো খাতায় লিখে নিয়েছো, যদি না লিখে থাকো সবাই লিখে নাও। হিসাব চক্রের 4টি ধাপ। প্রথম ধাপ হচ্ছে জাবেদা, খতিয়ান, রেওয়ামিল আর সর্বশেষ চূড়ান্ত হিসাব। এই 4টি ধাপ আমরা এখন প্রত্যেকটা ধাপ থেকে আলোচনা করি যে কীভাবে প্রথম ধাপ থেকে কীভাবে দ্বিতীয় ধাপে যায় এবং দ্বিতীয় ধাপ থেকে কীভাবে তৃতীয় ধাপে যায়। এই দেখো এই চক্রাকারে যে ঘূর্ণায়মান, সেই ঘূর্ণায়মানের ফলে আমরা হিসাবটা বাৎসরিকভাবে ফলাফল তৈরি করি। তাই এই ফলাফলের মাধ্যমে আমরা হিসাব তৈরি করা হয়। দেখো প্রথম স্তর জাবেদা, দ্বিতীয় স্তর হচ্ছে খতিয়ান, তৃতীয় স্তর আবার রেওয়ামিল, চতুর্থ স্তর হচ্ছে চূড়ান্ত হিসাব। এই ঘূর্ণায়মানের ফলে আমরা যে দেখো বারবার আমরা লক্ষ্য করতে পারতেছি যে আমরা হিসাব চক্রের ধাপগুলো এক এক করে এক ধাপ থেকে অন্য ধাপে, অন্য ধাপ থেকে তৃতীয়, দ্বিতীয়, তৃতীয়, এভাবে আমরা নিতে পারি। লক্ষ্য করো এই যে চিত্রের মাধ্যমে লক্ষ্য করি চূড়ান্ত হিসাবটা কি আছে, চূড়ান্ত হিসাব দেখতে পাচ্ছি। এবারে আমরা লক্ষ্য করো এই দেওয়া আছে বিক্রেতার লেনদেন, একটা লেনদেনটা কি বিক্রেতা দ্রব্য আর আছে ক্রেতা টাকা। আমরা লেনদেন করি একে অপরের সাথে যে লেনদেনটা করি, যে লেনদেনের মাধ্যমে আমরা কাজ করি। বিক্রেতা সে কী করে, দ্রব্য বিনিময় করে। লেনদেন মানে কি, লেনের অর্থ দেওয়া আর লেন নেওয়া, দেওয়া নেওয়া। আমরা বলতে পারি লেনদেনের অর্থ হচ্ছে দেওয়া এবং নেওয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে বিক্রেতা দ্রব্য একজন থেকে আরেকজনকে, বিক্রেতার কাছ থেকে আমরা দ্রব্য ক্রয় করি, আবার ক্রেতা দ্রব্য ক্রয় করে তার বিনিময়ে টাকা পরিশোধ করে, তাহলে এক পক্ষ হচ্ছে দ্রব্য দিয়েছেন আর এক পক্ষ হচ্ছে টাকা দিয়েছেন। এই যে চক্র বা এই যে লেনদেন, অর্থাৎ এক পক্ষ থেকে আর এক পক্ষের মাধ্যমে যে লেনদেন করা হয় তাকে বলা হয় কি লেনদেন। অর্থাৎ প্রত্যেকটি ঘটনাটি লেনদেন। বিক্রেতা এবং ক্রেতা দুই ব্যক্তি, বিক্রেতা দ্রব্য বিনিময় করে
আর ক্রেতা দ্রব্য ক্রয় করে এবং তার বিনিময়ে টাকা প্রদান করে, অর্থাৎ দেওয়া এবং নেওয়া, পাওয়া এবং দেওয়া, এই যে কাজগুলো এটা হচ্ছে লেনদেন। এবারে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখে দেওয়া জাবেদার কাজ। আমরা প্রথমে না করছি জাবেদার। জাবেদার কাজ, জাবেদার প্রথম কাজ কি আছে, খাতায় লিখে নাও, লেনদেনগুলো লেখা। আমরা যখন জাবেদার প্রথম কাজ করতে যাই, জাবেদা যখন করি, সেই যে হিসাব চক্রের প্রথম ধাপ হচ্ছে জাবেদা। জাবেদার কাজ আমরা লেনদেনগুলো লেখা, অর্থাৎ প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে আমরা যে আদান প্রদান করি নিত্য দিনের, সেই আদান প্রদানের ধারাবাহিকভাবে লিখে রাখা, তারিখ বা সময় অনুসারে লিখে রাখা। তারপরে আছে কি দাতা ডেবিট, গ্রহীতা ক্রেডিট। দাতা ডেবিট, গ্রহীতা ক্রেডিট। দ্বিতীয় কাজ আছে কি দাতা ডেবিট, গ্রহীতা ক্রেডিট। তৃতীয় কাজ হিসাব চক্রের প্রথম স্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতায় লিখে নাও, অর্থাৎ লেনদেনের কাজ, জাবেদার কাজ। জাবেদার কাজ প্রথম হচ্ছে লেনদেনগুলো লেখা, 2 নম্বর হচ্ছে দাতা ডেবিট, গ্রহীতা ক্রেডিট, 3 নম্বর হচ্ছে হিসাব চক্র এর প্রথম স্তর, হিসাব চক্রের প্রথম স্তর। তাহলে এই যে লেনদেন, আমরা এক এক পক্ষ থেকে, এক এক ধাপ থেকে আমরা আলোচনা আসতেছি। দাবিদার কাজ, আমরা এবারে দাবিদার কাজ। তারপরে আমরা এই দেখো, এই যে চিত্রটি সন্ধ্যা দেখতেছি, বিক্রেতা নিতেছে আর ক্রেতা নিতেছে, এটা হচ্ছে লেনদেন। এই যে আমরা চিত্রের মাধ্যমে দেখছি, এটা কি লেনদেন, অর্থাৎ এক পক্ষ নিচ্ছে আর এক পক্ষ দিচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা লক্ষ্য করা দেখো কি বলা আছে। এই যে একটা মহিলার ছবি, সাথে কিছু টাকা, তার সাথে কিছু টাকা আছে। আবার এখানে আছে ডেবিট যে নির্ণয়, ডেবিট মানে গ্রহীতা, ডেবিট বলতে কি গ্রহীতা, আর ক্রেডিট হচ্ছে দাতা। ডেবিট অর্থাৎ গ্রহীতা এর যে নির্ণয়, আর ক্রেডিট হচ্ছে ক্রেডিট যে নির্ণয়। অর্থাৎ এই যে দুইটা পক্ষ, একটা আছে ডেবিট যে নির্ণয়, আর একটা আছে ক্রেডিট যে নির্ণয়। দুইটা পক্ষকে খতিয়ানের, অর্থাৎ ডেবিট ক্রেডিট, এই দুইটা পক্ষ আমরা জাবেদার যে ব্যালেন্স, যে সেই যে খতিয়ানে স্থানান্তর করা, অর্থাৎ খতিয়ানকে হিসাবের রাজা বলা হয়, অথবা পাকা বই বলা হয়। তাহলে কেন বলা যায়? এখান থেকে জাবেদার যে কাজ, জাবেদার যে ফলাফল, সেই ফলাফল ডেবিট যে খতিয়ান আনতে হবে এবং ক্রেডিট যে খতিয়ান আনতে হবে। তাহলে খতিয়ানের কাজ হচ্ছে মূল সার বস্তুদের যতটুকু খতিয়ান, অর্থাৎ আমরা আরও সহজভাবে বুঝতে পারি, বলতে পারি, আমরা খতিয়ান মানে একটা তাক, বই রাখার যে তাক, সেল বলি আমরা। অর্থাৎ বইগুলো এক এক করে সুন্দরভাবে সাজিয়ে, অঙ্ক, ইংরাজি, বিজ্ঞান, এই যে ধাপে ধাপে যে বইগুলো সাজিয়ে রাখা হয়, তাকেই বলা হয় কি খতিয়ান। আমরা এই বইগুলা বা জিনিসপত্রগুলা সেলফে বা তাকে সাজিয়ে রাখি। এই সাজিয়ে রাখার যে নিয়ম পদ্ধতি, খতিয়ান ঠিক একই কাজ। সেই জন্য আমরা খতিয়ানকেও কি বলা যায়, সেল বলা যায়, তাক বলা যায়। অর্থাৎ জাবেদার যে কাজগুলো, যে কাজগুলো ডেবিটের যেটা আর ক্রেডিটের যেটা, সেই ব্যালেন্সটা আমরা কিসে আনবো, খতিয়ান। বুঝতে পারলে তোমরা? অর্থাৎ জাবেদার ডেবিট যে টাকা এবং ক্রেডিট যে টাকা, এই ডেবিট এবং ক্রেডিট টাকা আমরা খতিয়ানে স্থানান্তর করব। এটা হচ্ছে খতিয়ানের কাজ। দেখো এবার খতিয়ানের কাজগুলো কি, লেনদেনগুলো শ্রেণীকরণ করে লেখা, লেনদেনগুলো শ্রেণীকরণ করে লেখা।
শ্রেণীকরণ করে লেখা, অর্থাৎ শ্রেণীকরণ কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বলতে পারবে শ্রেণীকরণ কি? অর্থাৎ একই শ্রেণীর যে লেনদেনগুলো এক জায়গায় লেখা এবং আলাদা আলাদা, হয়তো দেখা যায় ক্রয় সংক্রান্ত যেগুলা এক জায়গায়, বিক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলা এক জায়গায়, সাধারণ খরচ যেগুলা এক জায়গায়, সম্পদ যেগুলা এক জায়গায়, এভাবে প্রত্যেকটা ব্যালেন্সের প্রত্যেকটা যে এক এক জায়গায় এক এক ধরনের, অর্থাৎ সেখানে বলছে লেনদেনগুলো শ্রেণীকরণ করে লেখা, অর্থাৎ এক ব্যক্তির নামে যে লেনদেনগুলো পরিচালিত হয় নিত্যদিনের সেই কাজগুলো তৈরি করা, ব্যালেন্সটা তৈরি করা। 2 নম্বর আছে প্রকৃতি ও ধরন অনুসারে। প্রকৃতি ও ধরন অনুসারে, প্রকৃতি অর্থাৎ এটা ভালো মন্দ এবং এটা এক ধরনের, এই অনুসারে আলাদা আলাদা করা, অর্থাৎ এটা সম্পদ, এটা দায়, এটা মালিকানা সত্ত্ব, এটা খরচ, যেই কাজগুলো আমরা প্রকৃতি ধর্ম অনুসারে আলাদা আলাদা করে ব্যালেন্স তৈরি করি, অনুসারে লেনদেনগুলো আলাদাভাবে লেখা হয়। তাহলে কি হলো? প্রকৃত ধরন অনুসারে লেনদেনগুলো আলাদাভাবে লেখা হয়, প্রত্যেকটা লেনদেন আলাদা আলাদাভাবে তৈরি করা হয়। হ্যাঁ, তাহলে তোমরা আমরা দ্বিতীয় ধাপে কি আছে? খতিয়ান। লেনদেন থেকে দেওয়া আসলো কি পাবে? দাবিদার থেকে আসলো খতিয়ান। খতিয়ানের কাজ, তৃতীয় কাজ হচ্ছে হিসাব চক্রের দ্বিতীয় স্থান। হিসাব চক্রের দ্বিতীয় স্থান একটা অবজেক্টিভ থাকতে পারে, আসতে পারে যে হিসাব চক্র খতিয়ানের কোন ধাপ বা কোন স্তর, হিসাব চক্রের খতিয়ানের কোন স্তর, এটা হচ্ছে দ্বিতীয় স্তর। তাহলে এই যে আমরা লক্ষ্য করলাম তিনটি কাজ, লেনদেনগুলো শ্রেণীকরণ করে লেখা, প্রকৃতি ও ধরন অনুসারে, প্রকৃতি ও ধরন অনুসারে লেনদেনগুলো আলাদাভাবে লেখা হয়। তারপরে হিসাব চক্রের দ্বিতীয় স্থান, হিসাব চক্রের দ্বিতীয় স্থান। এবারে আমরা দেখো এই যে চিত্রের মাধ্যমে ডেবিট যে আর ক্রেডিট যে, এই তাহলে এই ব্যালেন্সটা এটার থেকে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি, অথবা খতিয়ান থেকে আমরা সমন্বয় করতে পারি। এই খতিয়ানের সমন্বয়ের মাধ্যমে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো হচ্ছে খতিয়ান। এরপরে আসতেছে ডেবিটদের তালিকা, রাউন্ডিং। প্রথমে আসতেছে কি দেখো ডেবিটদের তালিকা, তারপর আছে ক্রেডিটদের তালিকা, অর্থাৎ খতিয়ানের ডেবিটদের এবং ক্রেডিটদের, খতিয়ানের ডেবিটদের এবং ক্রেডিটদের সেই হিসাবগুলো রেওয়ামিলে স্থানান্তর করা, এটা হচ্ছে রেওয়ামিলের কাজ। প্রথম জাবেদার ব্যালেন্স খতিয়ানের স্থানান্তর, খতিয়ানের ব্যালেন্স রেওয়ামিলে স্থানান্তর। তাহলে আমরা এবার তৃতীয় ধাপের কাজ করব। রেওয়ামিলের হিসাব চক্রের যে তৃতীয় ধাপ হচ্ছে রেওয়ামিল। রেওয়ামিলে কি বলা আছে? ডেবিটদের তালিকা আর ক্রেডিটদের যে লেনদেনগুলো বা যে হিসাবগুলো ডেবিট পাশে খতিয়ানের ডেবিট ব্যালেন্স যে হিসাবগুলো তা রেওয়ামিলে ডেবিট পাশে এবং ক্রেডিট ব্যালেন্সগুলো ক্রেডিট পাশে। এর মাধ্যমে আমরা রেওয়ামিল পরিচালনা করতে পারি, অর্থাৎ খতিয়ানের ব্যালেন্স বা উদ্ধৃত, ইংলিশে বলা হয় ব্যালেন্স, বাংলায় বলা হয় উদ্ধৃত। তাহলে এই যে খতিয়ান, খতিয়ানের মাধ্যমে আমরা যে কাজগুলো করতে পারি সে কাজগুলো আমরা কিভাবে করতে পারি তাই দেখো। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেবিটদের তালিকা অর্থাৎ কিনা জাবেদা করতে গেলে জাবেদার প্রত্যেকটা লেনদেন
প্রত্যেকটা লেনদেন, দাবেদার প্রত্যেকটা লেনদেন, যেমন বলা যায় যে দেখো এই যে পর্যায়ক্রমে যে লেনদেন, লক্ষ্য করো আমরা খতিয়ানের কাজগুলো দেখলাম, এরপরে রেয়াবিলের কাজগুলো দেখবো। রেয়াবিল খতিয়ানের যে হিসাব, যেমন মাল ক্রয় করা হলো, এই মাল ক্রয় করা হলো, আমরা রেয়াবিলের জাবেদায় লিখলাম মাল ক্রয়। রহিম করিমের দোকান থেকে 50 টাকা মাল ক্রয় করলো, লিখলাম। এই যে মাল ক্রয়, এমন রহিমের ক্রয় যত আছে, নগদ যে লেনদেন আছে, আমরা খতিয়ানে স্থানান্তর করবো। খতিয়ানের যে ব্যালেন্স, সেই ব্যালেন্স, খতিয়ানের ব্যালেন্স, সেই ব্যালেন্স আবার খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট, ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স আলাদা আলাদা। ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স নির্ণয় করা হলো। খতিয়ান থেকে আমরা কিসের, আমরা রেয়াবিলের ডেবিটদের তালিকা, ডেবিট এবং ক্রেডিটদের তালিকা এই পেশে, অর্থাৎ যে লেনদেনগুলো খতিয়ানের ডেবিট ব্যালেন্স, রেয়াবিলেও ডেবিট ব্যালেন্স এবং খতিয়ানেও ক্রেডিট ব্যালেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো যে চক্রের কথা বলা আছে, যে চক্রের কথা বলা হয়, চক্রটা অর্থাৎ ঘূর্ণায়মান, অর্থাৎ একটা অপরের সাথে, একে অপরের সাথে যে লেনদেন, একে অপরের সাথে যে চক্র, অর্থাৎ একজনের সাথে চেইন সিস্টেম, একটা চেইন সিস্টেম, একে অপরের সাথে সর্বাঙ্গীনভাবে জড়িত। একজন বাদ দিলে আরেকজনের কাজ সমাধান করা সম্ভব নয়। একজনের কাজ আরেকজনের পক্ষে করা সম্ভব, সম্ভব কিনা বলতে পারবে? সম্ভব, সম্ভব নয়। অর্থাৎ জাবেদার হিসাব, জাবেদের ব্যালেন্স, খতিয়ানের ব্যালেন্স, রেয়াবিলের এবং রেয়াবিলের ব্যালেন্স, রেয়াবিলের যে ব্যালেন্স বা হিসাব, তা চূড়ান্ত হিসেবে সর্বশেষ চূড়ান্ত হিসাব। তাহলে আমরা এই কাজগুলো যখনই করব, দেখো তাহলে আমরা প্রত্যেকটা ধাপের যে হিসাব, যে নমুনা, যে কাজ আমরা সুন্দরভাবে যদি লক্ষ্য না করি, যদি না দেখি বা উপলব্ধি না করি, তাহলে কিন্তু আমাদের সব অঙ্কের সমস্যার সৃষ্টি হবে। অর্থাৎ জাবেদার থেকে খতিয়ান, খতিয়ান থেকে রেয়াবিল, রেয়াবিল থেকে চূড়ান্ত হিসাব, এবং প্রত্যেকটার কাজ আলাদা আলাদা দেখো তো বলা যায়। এবারে আমরা রেয়াবিলের যে কাজগুলো দেখি, রেয়াবিলের কী কাজ। দেখো, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিখে নাও রেয়াবিলের কাজ। রেয়াবিলের কাজ কি? গাণিতিক শুদ্ধতা যাচাই, গাণিতিক শুদ্ধতা যাচাই, গাণিতিক শুদ্ধতা যাচাই। লক্ষ্য করো কি দেওয়া আছে? গাণিতিক শুদ্ধতা যাচাই। দ্বিতীয়টা আছে কি? হিসাব চক্রের তৃতীয় স্থান। একটা অবজেক্টিভ বা নৈর্ব্যক্তিক উত্তর আমরা দিতে পারি যে হিসাব চক্রের তৃতীয় স্তর কি? হিসাব চক্রের তৃতীয় স্তর কি বলতে পারবে কি? বলো তো। হ্যাঁ, থ্যাংক ইউ রেয়াবিল, থ্যাংক ইউ
আমরা ক্লাস যদি যেহেতু গণিতের ক্লাস, যেহেতু হিসাব বিজ্ঞান বা অঙ্কের ক্লাস, আমরা সুন্দরভাবে লক্ষ্য করব, নতুবা বুঝতে একটু সমস্যা হয়। তাই রেওয়ামিলের কাজ কি আছে? প্রথমে গাণিতিক শুদ্ধতা যাচাই, গাণিতিক শুদ্ধতা যাচাই। 2 নম্বর আছে হিসাব চক্রের তৃতীয় স্তর, হিসাব চক্রের তৃতীয় স্তর। দেখো, ডেবিটদের তালিকা আর ক্রেডিটদের তালিকা, অর্থাৎ রেওয়ামিলের ভিতরে কি পাবো? খতিয়ানের ডেবিটদের তালিকা আর ক্রেডিটদের তালিকা। ঠিক আছে, এটা শিখিয়ে যাবে রেওয়ামিল। এবারে আমরা লক্ষ্য করব কি চতুর্থ ধাপ। চতুর্থ ধাপে কি আছে বলো? চূড়ান্ত হিসাব। চতুর্থ ধাপ হচ্ছে চূড়ান্ত হিসাব। হিসাব চক্রের চতুর্থ ধাপ হচ্ছে কি? চূড়ান্ত হিসাব। লিখে নাও খাতায়। এবং দেখো আমরা কি করতে পারি? চূড়ান্ত হিসাবের ভিতরে কি আছে? দায় আর সম্পত্তি। দায় আর সম্পত্তি। বলতে পারবে দায় কি? বলো তো দায় কি? দায় কে পারবে? বলো। দায় কাকে বলে? অর্থাৎ আমরা আমাদের ভাষায়, আমরা সহজ ভাষায় বলতে পারি দায় অর্থ দেনা। দায় অর্থ দেনা। এবার বুঝতে পারলে? দায় অর্থ দেনা, অর্থাৎ আমি কারো কাছ থেকে টাকা ধার করলাম, অথবা দোকান থেকে মাল ক্রয় করলাম বাকিতে, নগদে নয়, বাকিতে। এই বাকিতে যদি মাল ক্রয় করি তাহলে কি হবে? আমি দায়, আমি দেনা। কার কাছে? দোকানদারের কাছে। তাহলে আমি দোকানদারের কাছে দেনা। তাহলে আমরা দায় বুঝতে পারলে? আমি ব্যাংক থেকে লোন সংগ্রহ করলাম, ব্যাংক থেকে লোন গ্রহণ করলাম, বা গ্রাম্য মহাজনের কাছ থেকে টাকা আনলাম। এই যে কাজগুলো, বা কারোর কাছ থেকে, গ্রামের কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছ থেকে আমি টাকা ধার আনলাম, এটা কি? এগুলো সব দায়। হ্যাঁ, লাইবিলিটিস ইংলিশে বলা হয় লাইবিলিটিস। আর এরপরে আছে কি? সম্পত্তি। বলো তো সম্পত্তি। সম্পত্তি কি? কোনগুলারে বলা হয়? বলতে পারবে? বলো, কয়েকটি সম্পদের নাম বলো। সম্পদ কি কি আছে? হ্যাঁ, ঠিক আছে। আসবাবপত্র, থ্যাংক ইউ। ভূমি, দালান কোঠা, এগুলো কি? কলকারখানা, এগুলো হচ্ছে সম্পত্তি। যা এখন আমরা বলতে পারি সম্পত্তি কি? যা এক বছরেই শেষ হবে না, বছর বছর বা দীর্ঘদিন বা কয়েক বছর স্থায়িত্ব অর্জন করে বা পরিচালনা করে বা কাজ করে, তাকে আমরা সম্পদ বলতে পারি। তাহলে আমরা চূড়ান্ত হিসাবে দুইটা পক্ষ বা দুটি কাজ, একটা আছে দায় আর একটা আছে সম্পত্তি। দায় আর সম্পত্তি চূড়ান্ত হিসাবে। তাহলে আমরা বুঝতে পারলাম দায় কি। বলো তো দায় কি? হ্যাঁ, কারো কাছ থেকে ধারে লেনদেন, কারো কাছ থেকে ধারে লেনদেন, এটা হচ্ছে দায়। ঠিক আছে না? আর সম্পত্তি যা বছর বছর আমরা ব্যবহারে করি, বা বছর বছর বা কয়েক বছর বা কয়েক মাস, কয়েক বছর কয়েক যুগ ব্যবহার করা যেগুলা, সেগুলো হচ্ছে কি? সম্পত্তি। তাহলে দায় আর সম্পত্তি। তাহলে আমরা চূড়ান্ত হিসাবে দুইটি কাজ আছে, একটা আছে দায় আর একটা আছে সম্পত্তি।
এখন এই যে চূড়ান্ত হিসাব, এইখানে দেখো একটু লক্ষ্য করো, এখানে লেখা আছে চূড়ান্ত হিসাব, এখানে দেওয়া আছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট, ব্যালেন্স মানে অর্থাৎ প্রত্যেকটা হিসাবের যে উদ্ধৃত যেটা বলা হয়, সর্বশেষ যে উত্তরটা যেটা বলা হয়, এটা হচ্ছে ব্যালেন্স শিট। আর বা উদ্ধৃত পত্রের কাজ, ব্যালেন্স শিট বা উদ্ধৃত পত্রের কাজ অর্থাৎ এই যে চূড়ান্ত হিসাব, সর্বশেষ যে আমার কাজটুকু, সর্বশেষ যে উত্তর, এই উত্তরের যে সেটাকে বলা হয় ব্যালেন্স শিট। ব্যালেন্স করতে, চূড়ান্ত হিসাবে ব্যালেন্স করতে বা উদ্ধৃত পত্রের কাজ। এই উদ্ধৃত পত্র ব্যালেন্স শিটের বাংলা হচ্ছে উদ্ধৃত পত্র। উদ্ধৃত পত্র। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বন্ধুরা লক্ষ্য করো, ব্যবসায় আর্থিক ফলাফল জানা। অর্থ কি? ব্যবসা, আমরা ব্যবসা বাণিজ্য যে কাজগুলো করছি তার আর্থিক ফলাফল। আর্থিক মানে কি? টাকা পয়সা। ফলাফল জানা অর্থাৎ আমার কত খরচ, কত দেনা, কত সম্পদ, কত অপচয়, এই কাজগুলোকেই বলা হয় ব্যবসায় আর্থিক ফলাফল জানা। আমরা চূড়ান্ত হিসাবের মাধ্যমে, কি জানতে পারবো? ব্যবসায় আর্থিক ফলাফল জানা। এই যে আমি একটা বছর যে ব্যবসা বাণিজ্য পরিচালনা করি বা করা হয়, তার বছরের শেষে তার লাভ ক্ষতি আমরা জানতে পারি, দায় দেনা জানতে পারি, মালিকানা সত্ত্ব জানতে পারি। তাহলে এই ব্যালেন্স শিটের সর্বশেষ জানার কাজ হচ্ছে বা উদ্ধৃতপত্রের কাজ হচ্ছে ব্যবসার আর্থিক ফলাফল জানা। আমরা যে ব্যবসা বাণিজ্য করতে যাই সেই ব্যবসার মানে বাৎসরিক যে ফলাফল সেটা জানতে পারি। 2 নম্বর আছে হিসাব চক্রের চতুর্থ স্তর। হিসাব চক্র এর চতুর্থ স্তর। তাহলে আমরা হিসাব চক্রের স্তর কয়টি বলো শিক্ষার্থী বন্ধুরা? হিসাব চক্রের স্তর কয়টি? 4টি। থ্যাংক ইউ। 4টি স্তরে আমরা সর্বশেষ স্তর কি বলতে পারবে? সর্বশেষ স্তর হচ্ছে চূড়ান্ত হিসাব। সর্বশেষ স্তর হচ্ছে চূড়ান্ত হিসাব। আর এই চূড়ান্ত হিসাবের আর্থিক ফলাফল জানা। সর্বশেষ কাজ হচ্ছে আর্থিক ফলাফল জানা। তাহলে তোমরা বুঝতে পারলে যে হিসাব চক্রের 4টি ধাপ। প্রথম ধাপ হচ্ছে জাবেদার কাজগুলা তোমরা খাতায় লিখে নিয়েছো। তারপরে ধাপ হচ্ছে খতিয়ান। দ্বিতীয় ধাপ হচ্ছে খতিয়ান। খতিয়ানের ফলাফল, কাজ এবং স্তর তোমরা জানতে পারলে। এখন এখানে আরেকটি নৈমিত্তিক প্রশ্ন হতে পারে, কোন হিসাবকে, কোন ধাপকে হিসাবের রাজা বলা হয়? কোন ধাপকে হিসাবের রাজা বলা হয়? আমরা কোন ধাপ? অর্থাৎ দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ অর্থাৎ খতিয়ানকে হিসাবের রাজা বলা হয়। এরপরে আসতেছে রেওয়া মিল। রেওয়া মিলের কাজ আমরা জানতে পারলাম এবং খাতায় তোমাদের লেখা আছে সর্বশেষ চূড়ান্ত হিসাব অর্থাৎ চূড়ান্ত হিসাবে ইংলিশে বলা হয় ফাইনাল অ্যাকাউন্ট। ফাইনাল, চূড়ান্ত অর্থাৎ ফাইনাল, আর হিসাব অর্থ অ্যাকাউন্ট। তাহলে ফাইনাল অ্যাকাউন্ট আমরা চূড়ান্ত হিসাবে ইংলিশে বলা হয় ফাইনাল অ্যাকাউন্ট। এই ফাইনাল অ্যাকাউন্টের যে কাজগুলো সেটা আছে কয়টা ধাপ? এর 4টে ধাপ। ফাইনাল অ্যাকাউন্ট বা চূড়ান্ত হিসাব করতে গেলে এর 4টে ধাপ। সেই 4টে ধাপের সর্বশেষ হচ্ছে উদ্ধৃত পত্র। উদ্ধৃত পত্র অর্থাৎ ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিটের কাজ হচ্ছে কি
ব্যবসার আর্থিক ফলাফল জানা, ব্যবসার আর্থিক ফলাফল জানা। এবং সর্বশেষ স্তর হিসাব চক্র এর কোন স্তর? চতুর্থ স্তর। অর্থাৎ চূড়ান্ত হিসাব হচ্ছে হিসাব চক্রের চতুর্থ স্তর। হ্যাঁ বন্ধুরা, তোমরা এত সময় হিসাব চক্র সম্বন্ধে আমরা আলোচনা করলাম। তোমরা অনেক কিছু লিখছো, হিসাব চক্রের ধাপগুলো আলোচনা করলাম। এখন দেখো, এই যে দায় এবং সম্পত্তি হিসাব চক্রের চূড়ান্ত হিসাবের যে একটা আছে দায় আর একটা আছে সম্পত্তি। ব্যালেন্স শিট যখন তৈরি করতে যাব, তখন ব্যালেন্স শিটে আমরা দায় এবং সম্পদ আলাদা আলাদা লিখতে হবে। আলাদা আলাদা ব্যালেন্স বাইর করতে হবে, দায় কত, সম্পদ কত। চূড়ান্ত হিসাব যখন তৈরি করবো, উদ্ধৃতপত্র যখন তৈরি করব, তখন বাম পাশে কি থাকবে? দায়, ডান পাশে থাকবে সম্পত্তি। এই দায় কত আছে, সম্পদ কত আছে, এবং দুই পাশে যদি সমন্বয় হয়, অর্থাৎ দায় পাশ এবং সম্পদের পাশ যদি সমান হয়, তাহলে আমরা আমাদের চূড়ান্ত হিসাব সঠিক, মানে কি বলা হয়, অঙ্কের উত্তর সঠিক। দুই পাশের ব্যালেন্স ঠিক থাকে বা টাকার অঙ্কের পরিমাণ এক থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের চূড়ান্ত হিসাব নির্ভুল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চূড়ান্ত হিসাব আমরা যে জানতে পারলাম, এই জানার ভিতরে আমরা যে কাজগুলো করতে পেরেছি, দেখো এটা ছবি লক্ষ্য করছি। এই ছবিটি কিসের ছবি? এই ছবিটি আমরা দেখার। এখন আমি আবারও তোমাদের বলি, তোমাদের আরও কিছু আলোচনা আমি করি, যেহেতু আমরা প্রায় শেষের দিকে, ক্লাসের শেষের দিক, তাহলে আমরা আমাদের আজকের যে আলোচনা ছিল হিসাব চক্র, ঠিক আছে, আমাদের আজকের আলোচনা ছিল হিসাব চক্র। হিসাব চক্রের কয়টি ধাপ? 4টি ধাপ। হিসাব চক্রের 4টি ধাপ। প্রথম ধাপ হচ্ছে জাবেদা, দ্বিতীয় ধাপ হচ্ছে খতিয়ান, তৃতীয় ধাপ হচ্ছে রেওয়ামিল, সর্বশেষ এবং চতুর্থ স্তর বা ধাপ চূড়ান্ত হিসাব। তা আমরা পর্যায়ক্রমে জাবেদা কাজ, রেওয়ামিলের কাজ, খতিয়ানের কাজ, চূড়ান্ত হিসাবের কাজ, প্রত্যেকটি কাজ আমরা ধাপে ধাপে লক্ষ্য করেছি, ধাপে ধাপে উত্তর লিখে দিয়েছি। এবারে আমরা মূল্যায়ন পর্বে আমরা চলে আসবো, যে আমরা এত সময় যে আলোচনা করলাম, আলোচনাগুলা তোমাদের কতটুকু মনে আছে, এইগুলা জানার জন্য আমরা যে কাজগুলা তৈরি করলাম বা যে আলোচনা করলাম। হ্যাঁ বন্ধুরা, তোমরা এবার কিছু প্রশ্নের উত্তর আমাকে বলবে, দেখি তোমাদের কি অঙ্কে আজকের ক্লাসের কথাগুলো কতটুকু তোমাদের মনে আছে। সেই কারণেই আমি বলছি, প্রথম কাজ হচ্ছে কি বলো তো দেখি, প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের হিসাব চক্র কি? বলো, কি বলবে? হিসাব চক্র কি? থ্যাংক ইউ। 2 নম্বরে আছে হিসাব চক্রের বিভিন্ন ধাপ কি? 2 নম্বর আছে হিসাব চক্রের বিভিন্ন ধাপ। হিসাব চক্রের বিভিন্ন ধাপ, বলো কি বলবে? হ্যাঁ থ্যাংক ইউ, সবাই জানা আছে তাই তো, সবাই বলতে পারলে। আমরা আমাদের যে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে তোমাদের আমি একটা বাড়ির কাজ দেব, তোমরা লক্ষ্য করো এবং খাতা লিখে নাও। বাড়ির কাজ, হিসাব চক্রের কোন ধাপটি না করলেও চলে? হিসাব
চক্রের কোন ধাপটি, হিসাব চক্রের কোন ধাপটি না করলেও চলে? আবার বলছি, হিসাব চক্রের কোন ধাপটি না করলেও চলে এবং কেন? এই প্রশ্নটা আগামী ক্লাসে তোমরা রেডি করবে এবং বুঝতে না পারলে আমার সাথে যোগাযোগ রাখবে। আমি তোমাদের বোঝার জন্য বা বলার জন্য বা যতটুকু সাহায্য করার জন্য আমি যত সম্ভব চেষ্টা করব। যাই হোক, এত সময় আমরা বা আমি তোমাদের হিসাব বিজ্ঞানের যতটুকু আলোচনা করলাম, হয়তোবা তোমরা সম্পূর্ণ বুঝতে না পারলেও মোটামুটি আমার কথাগুলা হয়তো তোমরা গ্রহণ করেছো। বাড়িতে আরও ভালো করে চেষ্টা করবে। এই অনলাইন ক্লাসের মাধ্যমে যে কাজগুলো হচ্ছে তোমাদের ভবিষ্যৎ মানে বসে না থাকার চেয়ে হয়তো সামনে লেখাপড়া চালিয়ে দেওয়ার জন্য যে কাজগুলো বর্তমান সরকারের যে চেষ্টা পড়াশোনার মান বাড়ানোর জন্য বা শিক্ষার্থীদের সেই পড়াশোনার চালিয়ে দেওয়ার জন্য যে কাজগুলো তোমরা লক্ষ্য করবে এবং সেই কাজগুলো মনোযোগ সহকারে করবে। এই বলে আমি আমার আজকের ক্লাসের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার ক্লাস শেষ করছি।